নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বঙ্গ রাজনীতিতে আজ এক নতুন রঙ্গ, যে রঙ্গটা আমি আপনাদের সামনে বলছি তার কারণ হচ্ছে, একদিকে যখন প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি রেশন দুর্নীতি মামলায় জেলে ছিলেন তিনি আজকে বেল পেয়ে গেলেন, ঠিক তখনই এই রাজ্যের বিরোধী দলনেতা একদম দলবল নিয়ে, মানে সমস্ত বিধায়কদের নিয়ে এই রাজ্যে বর্তমানে যে নারকীয় পরিস্থিতি তৈরি হয়েছে প্রসূতির মৃত্যু নিয়ে, তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর নামে একদম এফআইআর করতে পৌঁছে গেলেন বিধাননগরে থানায়। এবং সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে। এই রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে ইডির জন্য জেলে ছিলেন, আজ তিনি জামিন পেলেন। ব্যাংকশাল কোর্ট থেকে তিনি জামিন পেলেন, না তাকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে না তাকে হাইকোর্টে যেতে হয়েছে, তিনি পেয়ে গেলেন ব্যাংকশাল কোর্ট থেকে। অর্থাৎ এখানে অনেকগুলো প্রশ্ন ওঠে, কিন্তু সেই প্রশ্নে যাওয়ার আগে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানে এই রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে বিধাননগর যে ইলেকট্রনিক্স থানা আছে সেখানে গিয়ে কমপ্লেন করলেন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটা কিন্তু একটা বেশ উল্লেখযোগ্য ঘটনা। এবং এটা শুধু রাজ্য নয়, জাতীয় স্তরেও কিন্তু একটা ব্রেকিং নিউজ। এবং সেই নিউজটা আমি আপনাদের সামনে আনছি। তবে তার আগে আপনাকে জানতে হবে কেন আজকে শুভেন্দু অধিকারী এই পদক্ষেপ নিলেন, কেন, সেটার জন্য আগে জানতে হবে তিনি স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন আজকে। এই প্রসূতির মৃত্যু, মানে যেখানে যে কাণ্ডটা নাড়িয়ে দিয়েছে সবাইকে, যে স্যালাইন নিষিদ্ধ সেই স্যালাইনটা এই রাজ্যে হসপিটালে কি করে দেওয়া হয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠছে, কতজনকে দেওয়া হয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং সেই প্রশ্নগুলো তুলেছেন আজকে শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবনে গিয়ে। তার একটু বক্তব্যটা আপনি শুনুন। আমরা আজকে জনস্বার্থে এসেছিলাম, আমরা প্রধান বিরোধী দল। বিধানসভা বন্ধ, তাই আমাদের আসার বলার জায়গা নেই। আমরা এখানে এসেছিলাম, স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা আমরা বলেছিলাম যে আপনাকে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানিয়েছে, আপনি কেন ব্যবস্থা নেননি? আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল, দাবি ছিল। তিনি প্রথমত আমাদের দাবি আমরা বলিনি, আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন, আপনারা যে ইনভেস্টিগেশন করছেন সিআইডি কে পাঠিয়েছেন আরজি করের মতো, এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন। এটা হেলথ কনকারেন্ট লিস্টে আছে, ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে। আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন, চিফ জাস্টিসকে, মুখ্য সচিবকে লিখতে, যাতে তারা একটা সিটিং জাজ প্রোভাইড করেন। আর সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন, সিবিআই যাতে তার অফিসার দেয়, সিট বানান। সিআইডি, সিবিআই, সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি, আপনাদের যারা SMIS তার প্রতিনিধি হেলথের, এবং এটা লিড করুক একজন সিটিং জাজ। তার জন্য অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ সেক্রেটারি লিখুক, এটা আমরা বলেছি। আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে 8ই জানুয়ারি 12টার সময় আমি পোস্ট করেছিলাম, 2:48 MSVP CMOH ডেপুটি CMH কে ব্যান ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে। তারপরে গতকাল 14ই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি। কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না, উত্তর দিতে পারেনি। এবং আমরা বলেছি 2টো বাচ্চা আছে, প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে, আপনারা দায়ী, আপনারা 50 লক্ষ টাকা দিন, চাকরি দিন ওই বাড়ির লোককে, 2টো বাচ্চার দায়িত্ব নিতে হবে। 3 জনের কথা আমরা জিজ্ঞেস করেছি, প্রথমে বলল ক্রিটিক্যাল, পরে বলল আন্ডার ট্রিটমেন্ট। আমরা জানি 3 জন মাই সিরিয়াস। সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ, গত 1 মাস ধরে এই স্যালাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে। ডাক্তাররা বলছে, এক্সপার্টরা বলছে, আমি বলছি না। আমরা তালিকা চেয়েছি, তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে, নইলে 6 মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে, ক্রিয়েটিনিন বেশি বলে কিডনি ফেল করেছে। এগুলো শুনবো না। 1 মাসের বেশি কয়েক লক্ষ মাকে, রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ স্যালাইন ঢুকিয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। আমরা বলেছি এবং আমরা
ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং 1 মাস ধরে কাকে কাকে এই বিষ স্যালাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে, রোগীরও রেজিস্টার আছে। সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন 6 মাস পরে, 8 মাস পরে, 3 মাস পরে প্রত্যেকেই এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে। এই সংখ্যাটা 3-4 নয়। আমি জিজ্ঞেস করেছিলাম এই 4 জনকেই দিয়েছেন না আর কাউকে? বলছে আমি এটা বলতে পারবো না। তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে। যে সমস্ত রোগীর গায়ে, গরিব মানুষ তাদের গায়ে এই বিষ ইঞ্জেকশন স্যালাইন ঢুকালেন, ধ্বংস হবে, এরা ধ্বংস হবে মানুষের অভিশাপে। চিকিৎসকেরা অপারেশন করেছে, তারা অপারেশনের সঙ্গে নো রিলেশন। ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে। 13ই ডিসেম্বর অ্যালার্ট করেছে, বলছে 11 ডিসেম্বর আমরা ব্যান করেছি। তারপরে 8ই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে, 14ই জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে, মানে গতকাল। আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন। সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে, সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে। কত হাজার কত লক্ষ লোকের গায়ে এই বিষ স্যালাইন ঢোকালেন, তালিকা চাই। আপনারা দেখতে পাবেন। তৃণমূল মুখপাত্র বলছে জুনিয়র চিকিৎসকেরা দায়ী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি ওদের কথার উত্তরই দেব না। মমতা শুড রিজাইন এন্ড বুক। জুনিয়র চিকিৎসকরা, মমতাকে অ্যারেস্ট করতে হবে। জুনিয়র চিকিৎসক, এখানে মমতা ব্যানার্জির কথা ছাড়া পাতা নড়ে না। সব ল্যাম্পপোস্ট মমতাকে অ্যারেস্ট করতে হবে, কোনো কথা নেই। বিধানসভা বন্ধ, তাই এখানে নেমেছি। আমরা ছাড়বো না। আমি মহামান্য উচ্চ আদালতকেও বলবো বাংলার মানুষকে বাঁচান। জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য সচিবের। শুনলেন তার কিন্তু চাঁচাছালা বক্তব্য। তিনি পরিষ্কার করে বললেন যে প্রসূতি মৃত্যুর জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং তার সঙ্গে সঙ্গে মেডিকেল সুপার যিনি আছেন মেদিনীপুরে, মানে যেখানে মৃত্যু হয়েছে। এবং তিনি যে আশঙ্কা করছেন যে আর কতজনকে এই স্যালাইন দেওয়া আছে। একটা অদ্ভুত ব্যাপার দেখুন কিরকম উদাসীনতা। আমাদের বাড়ির মা বোনেরা যখন ভর্তি হচ্ছে প্রসূতি, মানে যখন প্রেগনেন্সি নিয়ে যখন ভর্তি হচ্ছে, সন্তান জন্ম দেওয়ার জন্য ভর্তি হচ্ছেন, আস্থা নিয়ে যাচ্ছেন হসপিটালে। সেখানে গিয়ে তার গায়ে কি স্যালাইন দেওয়া হচ্ছে সেই স্যালাইনটাও কি তাকে খেয়াল করতে হবে? মানে আমাদের কি এবার নজর রাখতে হবে কোন স্যালাইনটা ডাক্তাররা দিচ্ছে? এটা তো হয় না। আর এখানে প্রশ্নটা কিন্তু শুভেন্দু অধিকারী একদম জাস্টিফাইড যে কতজনকে দেওয়া হয়েছে। মৃত্যু যাদের হয়ে গেছে আমরা জেনে গেছি, যারা আর কি অসুস্থ তাদের কথা জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর কার শরীরে এসব ঢুকে বিষাক্ত স্যালাইন, এটা কিন্তু বড় প্রশ্ন। আর এই প্রশ্নটা কিন্তু সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে। জানি না কার বাড়ির মা বোনেরা কোথায় গিয়ে ভর্তি ছিলেন, কি অবস্থা আছে তারা। আর এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে সবার মনের মধ্যে। এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ বিধাননগর ইলেকট্রনিক্স থানায় গিয়ে কিন্তু কমপ্লেন করলেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে থাকা বিধায়করা। অসীম বিশ্বাস এই কমপ্লেনটা করলেন, মানে এফআইআর করলেন, সেটা আপনারা দেখুন। আপনি যা পাবেন সব রিসিভ করে দিতে বাধ্য। চলে যান দাদা। টেবিলের পেছনে চলে এসেছি। এগুলো কি আপনাদের এগুলো ঢুকতে দিন, কাজ করতে দিন আপনারা। এটা ছাড়ুন না, এটা কেন? আরে আপনি স্যার আছেন এইখানে ঢুকে যাচ্ছেন। ঠিক আছে, অসীম বিশ্বাস করলেন, বিধায়ক অসীম বিশ্বাস করলেন, এফআইআর কপি নিয়ে নেবেন, ওরা রিসিভ করে দিয়েছে, আমরা মেলেও দিয়ে দিয়েছি। আপনি রিসিভ করে দিয়েছেন। অভিযোগকারী অসীম বিশ্বাস, তাই তো? আপনার উপস্থিতিতে
অসীম বিশ্বাস অভিযোগ জানালেন। বিধায়ক অসীম বিশ্বাস অভিযোগ করলেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের বিরুদ্ধে। এটা তো গত 4 বছরে প্রথম গ্রেফতারির জন্য স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর। হ্যাঁ, এবং খুব মাথা নিচু করে রিসিভ করে সই করে স্ট্যাম্প না গিয়ে ডেট দিয়ে ভদ্রভাবেই করলেন। আপনি দেখান, এটা আপনার। দেখলেন এবং শুনলেন শুভেন্দু অধিকারী পরিষ্কার নগর ইলেকট্রনিক্স থানার বাইরে বেরিয়ে তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে হ্যাঁ এফআইআরটা তারা নিয়েছেন এবং সিল করে সই করে দিয়ে দিয়েছেন। এই যে এফআইআর হলো, এফআইআর পরিপ্রেক্ষিতে কি হবে? স্বাস্থ্যমন্ত্রী কি গ্রেপ্তার হবে? উত্তর হচ্ছে না। এই মানে একদম কেউ দাপটের সঙ্গে কেন বলছি আমি হবে না, তার কারণ হচ্ছে হবে না, আমরা জানি। কারণ যখন একজন খাদ্যমন্ত্রী যাকে ইডি বলছে তাকে নাকি রেশন দুর্নীতি মামলায় কিংপিন মাথা, তাও সে বেল পেয়ে যায় কি করে? এবার যে সিবিআই হবে কি হবে, শুভেন্দু অধিকারী বলছেন সিবিআই এবং সিআইডি দুজনে মিলে যৌথভাবে করুক, এই যা কিছুই হোক। আচ্ছা, আপনার কি আস্থা আছে? আমার দেখুন আস্থা নেই। আর আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে রুদ্রবার্তায় যে দাদা আপনি পশ্চিমবঙ্গ নিয়ে কেন বলেন না? রুদ্রবার্তা টুডে এই চ্যানেলটা যেটা আপনি এখন দেখছেন, এই চ্যানেলটা আমি খুলেছিলাম পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে বলার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইডি আর সিবিআইকে দেখে আমার সমস্ত শ্রদ্ধা ভক্তি সব উঠে গেছে। কি হবে আলটিমেটলি, এটা নিয়ে আমরা চিন্তা করি। আর এই চিন্তাটা আসে তার কারণ হচ্ছে পরিস্থিতি দেখে। পরিস্থিতি বারবার যা আসছে তাতে আমাদের মনের মধ্যে এটা আসছে। একটা ঘটনা দেখুন, একজন রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত, তাকে কিংপিন বলল ইডি। সেই ইডি যখন বললো তাকে কিংপিন, কিন্তু ব্যাংকশাল কোর্টে গিয়ে তারা বোঝাতেই পারল না যে কেন সে কিংপিন, কি করেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে গেল। দেখুন, জামিন পেলেই যে সে বেকসুর খালাস তা তো নয়। জামিন পাওয়া মানে আপাতত মুক্ত, এটা আমরা সবাই জানি। এরকম বেলে থাকা বহু নেতা আছে যারা তৃণমূলের মুখপাত্র, তারাও বেলে আছেন, কেউ জেলে আছেন, কেউ বেলে আছেন, কেউ বেলে আছেন, কেউ অপেক্ষায় আছেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তবুও প্রশ্ন ওঠে যে সে তো বেল পেয়ে গেল। এবার একটা বড় প্রশ্ন যেটা ওঠে সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হলো, মানে স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, আপনারা সবাই জানেন। তার বিরুদ্ধে যে এফআইআর হলো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে? উত্তর হচ্ছে না। তাহলে কি সিবিআই ব্যবস্থা নেবে বা ইডি ব্যবস্থা নেবে? উত্তর হচ্ছে না। আর এইগুলো উত্তরগুলো যখন মনের মধ্যে না আসে না, তখন আমি কিন্তু অন্যান্য চ্যানেলের মতো বলতে পারি না যে আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে এবারে ভাইপো গ্রেপ্তার হবে, এবারে এই হবে, এবারে ওই হবে। হবে না, হবে না। তথ্য পরপর সাজিয়ে ইডি আর সিবিআই কিছুতেই কিছু করতে পারছে না। এই ইডি আর সিবিআই যে কতটা কি বলবো, আমরা দেখি কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে অন্য রাজ্যে, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু দেখতে পাই না এই রাজ্যে কোনো বড় মাথা গ্রেপ্তার হচ্ছে বলে। হয়েছে কি, আজকে এই যে চূড়ান্ত একটা গাফিলতি, আজকে কার কার শরীরে এই স্যালাইন ঢুকেছে আমরা চিন্তা করতে পারছি না। কার বাড়ির মা বোনের শরীরে ঢুকে গেছে, এটা একটা বড় প্রশ্ন। বিরোধী দলনেতা গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছেন, মাটি কামড়ে লড়াই লড়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আমরা নিট ফল কি পাবো, এই প্রশ্নটা ঘুরপাক করে মনের মধ্যে, জানেন। তাই আমি রুদ্রবার্তা টুডেতে আর কোনো প্রতিবেদন করতাম না, আজ থেকে করছি আমি। কারণ আজকে আমার মনে হচ্ছে এই যে লড়াই শুভেন্দু অধিকারী করছেন, মাটি কামড়ে লড়াই লড়ছেন, বঙ্গে যে অবস্থা হয়েছে তার জন্য প্রতিবাদ করতেই হবে। আর প্রতিবাদের ভাষা মিনমিন করলে হবে না, প্রতিবাদের ভাষা হবে স্পষ্ট, এবং প্রতিবাদটা এমনই হবে যাতে যেটা হচ্ছে না সেটা নিয়ে যাতে বলা হয়। ফেক নয় যে হবে 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 গল্প আমার কাছে আছে, শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য বললাম আমার কাছে তথ্য আছে, এই তথ্য দেখে আমি বলে দিচ্ছি বিশ্বস্ত সূত্রে খবর আছে, লোকে বিশ্বাস করছে না। সত্যি হচ্ছে ইডি আর সিবিআই কিছু করতে পারছে না, এটাই বাস্তব সত্যি। শুভেন্দু অধিকারী গলা ফাটাচ্ছেন, কিন্তু হলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি জানি। আমার বিশ্বাস কোথাও যেন টলে গেছে। আপনার বিশ্বাস কি আছে জানাবেন, কিন্তু কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। রুদ্রবার্তা টুডে মানে কিন্তু যেখানে শিরদাঁড়া সোজা আছে, এবং শিরদাঁড়া সোজা আছে সবার জন্য, না আমার কারোর কাছ থেকে কিছু পাওয়ার আছে, না আমার কিছু হারানোর আছে। তাই এখানে যা হবে আনকাট হবে। তাই দেখবেন রুদ্রবার্তা টুডে আনকাট নিউজ, এবং শিরদাঁড়া যেখানে বিক্রি হয় না। রুদ্রবার্তা আপনারা জানেন আমি যেখানে বলি, যেটা বলি সত্যি বলি, স্পষ্ট বলি, এটাও তাই। তাই আমার বিশ্বাস, আমার সবকিছু নিয়ে আমি আপনাদের সামনে রাখলাম। এবার আপনারা বলুন, যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন সবাইকে, আর যদি মনে হয় না তাহলে করবেন না। যদি মনে হয় এই চ্যানেলটা আপনি আসবেন, শুনবেন, দেখবেন এবং বারবার দেখবেন, লাগাতার দেখবেন, তাহলে আমার বুকে একটু দম বাড়বে, এবং সঙ্গে সঙ্গে আমি প্রতিদিন করতে থাকবো রুদ্রবার্তা টুডেতে, সত্যিটা বলতে থাকবো আনকাট।
পাশে থাকবেন আমার, জানাবেন কিন্তু। তাহলে সাবস্ক্রাইব বাটন আছে সেটা টিপে দেবেন। খুব ভালো থাকুন, আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল। আপনাদের কমেন্টসের পরে দেখা হবে আগামীকাল। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।